একটা রাজনৈতিক আন্দোলন মানে একটা মুভমেন্ট কিভাবে সাধারণ মানুষের ভেতর থেকে জন্মায়, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, আবুল মনসুর আহমেদের স্মৃতিকথা থেকে। চলুন সরাসরি চলে যাই বাংলার প্রজারাজনীতির সেই শুরুর দিনগুলোতে, মানে ১৯৩২ থেকে ১৯৩৪ সালের সে উত্তাল সময়। জাস্ট এই একটা বাক্য, আর তাতেই আবুল মনসুর আহমদ ১৯৩২ সালের সিরাজগঞ্জ সম্মেলনের পুরো ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। ভাবা হয়েছিল এটা হবে একটা সাধারণ সম্মেলন, কিন্তু সেটাই হয়ে গেল আমাদের আজকের গল্পের শুরু। একটা অভাবনীয় জনসমুদ্র, তাই না? তো চলুন এই ঐতিহাসিক ঘটনাটার আরও একটু গভীরে যাই। দেখি সিরাজগঞ্জের একটা নিতান্তই স্থানীয় সম্মেলন কিভাবে সারা বাংলায় আলোড়ন ফেলে দিয়েছিল। ঘটনার শুরুটা কিন্তু ছিল খুবই সাদামাটা। মৌলানা ভাসানী সিরাজগঞ্জে একটা প্রজা সম্মেলনের ডাক দিলেন, কিন্তু যা হয় আর কি, স্থানীয় ব্রিটিশ প্রশাসন সাথে সাথে ১৪৪ ধারা জারি করে সম্মেলনটাকে নিষিদ্ধ করে দিল। তখন শহীদ সোহরাওয়ার্দীর মতো বড় নেতারা একেবারে সরাসরি গভর্নরের কাছে গেলেন, আর গভর্নর সেই নিষেধাজ্ঞা তুলেও নিলেন। ব্যাস, এ খবরটা যেই না সংবাদপত্রে ছড়িয়ে পড়ল, যা ঘটল সেটা এক কথায় অবিশ্বাস্য। বাংলার কোনা কোনা থেকে প্রজাকর্মীরা কোনো রকম আমন্ত্রণ ছাড়াই দলে দলে সিরাজগঞ্জে আসতে শুরু করলেন। মানে সরকার যেটাকে দমন করতে চাইল, সেটাই যেন বুমের্যাং হয়ে সম্মেলনের সবচেয়ে বড় প্রচার হয়ে দাঁড়ালো। আবুল মনসুর আহমদ বলছেন, প্রায় ১ লাখ লোক জড়ো হয়েছিল সেখানে। ভাবা যায়, সেই সময়ে যখন কোনো আধুনিক যোগাযোগই ছিল না, তখন এত বড় একটা জনসমাগম। সদ্য ধান কেটে নেয়া মাঠ, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আর এই সম্মেলনেই আবুল মনসুর আহমদের সঙ্গে মৌলানা ভাসানীর প্রথম দেখা হয়। এখন মজার ব্যাপার হলো লেখকের প্রথম ইমপ্রেশনটা। তিনি ভেবেছিলেন মৌলানা ভাসানী মানে হয়তো কোনো এক প্রবীণ বয়োবৃদ্ধ পীর দরবেশ হবেন, কিন্তু গিয়ে দেখলেন, আরে এ তো তারই সমবয়সী এক টকবগে যুবক। এই যে ব্যক্তিগত স্মৃতিচারণগুলো, এগুলোই কিন্তু তারিখের চরিত্রগুলোকে আমাদের কাছে একদম জীবন্ত করে তোলে। শুধু যে ভিড় হয়েছিল তা কিন্তু না, ওই সম্মেলনে রীতিমতো কিছু বৈপ্লবিক প্রস্তাব পাশ করা হয়। যেমন ধরুন, জমিদারি প্রথা, মানে এই শত শত বছরের যে শোষণ ব্যবস্থা, সেটা একেবারে তুলে দেবার দাবি। খাজনা কমাতে হবে, মহাজনদের সুদের হার ফিক্স করে দিতে হবে, আর চক্রবৃদ্ধির সুদকে তো বেআইনিই করতে হবে। তবে সবচেয়ে বড় দাবিটা ছিল কৃষকদের সমস্ত ঋণ আদায়ের ওপর একটা মোরাটোরিয়াম বা স্থগিতাদেশ। এই প্রত্যেকটা দাবি কিন্তু তৎকালীন অর্থনৈতিক ক্ষমতার একেবারে গোড়ায় আঘাত করেছিল। তো একদিকে যখন প্রজা আন্দোলনটা আস্তে আস্তে দানা বাঁধছে, ঠিক সেই সময়ে ব্রিটিশ সরকার মাঠে নামল একটা নতুন রাজনৈতিক চাল নিয়ে, এমন একটা চাল যা বন্ধুদের মধ্যেই বিভেদ তৈরি করে দিতে পারত। চলুন তো দেখি কি ছিল সেই রাজনৈতিক দাবার চাল। সালটা ১৯৩২, মাস আগস্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসি ম্যাকডোনাল্ড ঘোষণা করলেন কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক রোয়েদাদ। এর মূল কথাটা সোজা, ভারতের আইনসভাগুলোতে এখন থেকে হিন্দু, মুসলিম, শিখ এরকম বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা সিট থাকবে, আর নির্বাচন হবে আলাদাভাবে। এই একটা ঘোষণায় কিন্তু তখনকার রাজনীতির পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিয়েছিল। আর এই রোয়েদাদ যে কি পরিমাণ বিভেদ তৈরি করেছিল সেটা একবার দেখুন। একদিকে মুসলিম নেতারা এটাকে স্বাগত জানালেন, বললেন বাহ, বেশ ভালো হয়েছে। অন্যদিকে হিন্দু নেতারা, তারা যে দলেই থাকুন না কেন, সবাই মিলে এর তীব্র নিন্দা করলেন। রাতারাতি এটাই হয়ে গেল দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইস্যু। এখন প্রশ্ন হল, এই যে বিভেদ, এই উত্তেজনা, এটা কংগ্রেসের ভেতরে কি প্রভাব ফেলেছিল? চলুন এবার সেটাই দেখি। চলে যাই ১৯৩৩ সালের রাঁচি সম্মেলনে, যেখানে সব নেতারা মুখোমুখি হয়েছিলেন। রাঁচির সম্মেলনের একটাই এজেন্ডা ছিল, এই কমিউনাল অ্যাওয়ার্ড নিয়ে কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড কি হবে সেটা ঠিক করা। যদিও কংগ্রেস তখনও বেআইনি, তাই এটা ছিল একটা ইনফর্মাল মিটিং, কিন্তু দেশের ঐক্যের জন্য এর গুরুত্ব ছিল অপরিসীম। ভেতরে তর্ক-বিতর্ক যে কোনো পর্যায়ে পৌঁছেছিল, এই কথাটা শুনলেই বোঝা যায়। আবুল মনসুর আহমেদের সঙ্গে আরেকজন ডেলিগেটের রীতিমতো কথা কাটাকাটে। একজন আরেকজনকে বলছেন মুসলিম লীগে যোগ দিতে, তো উনি পাল্টা বলছেন হিন্দু মহাসভায় যোগ দিতে। ভাবুন একবার, রাজনৈতিক মতপার্থক্য কতটা ব্যক্তিগত আক্রমণে নেমে এসেছিল।
তো দুদিন ধরে তুমুল ঝগড়া বিতর্ক আলোচনার পর কংগ্রেস একটা মাঝামাঝি রাস্তা বের করল। তারা বলল, এই কমিউনাল অ্যাওয়ার্ডকে আমরা না গ্রহণ করছি না বর্জন করছি, মানে নাইদার অ্যাকসেপ্ট নর রিজেক্ট। এই সিদ্ধান্তে হয়তো কেউই 100% খুশি হয়নি, কিন্তু এটা পার্টিকে সে যাত্রায় ভাঙনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। বেশ, রাজনীতির এই জটিল পরিস্থিতি তো বোঝা গেল। এবার চলুন দেখি এর প্রভাবটা ১৯৩৪ সালের সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে কিভাবে পড়ল। কারণ এখানেই প্রজা সমিতি তাদের প্রথম নির্বাচনী পরীক্ষার মুখোমুখি হয়েছিল। কে ফজলুল হক একটা চিঠিতে আবুল মনসুর আহমদকে ঠিক এই কথাটাই লিখেছিলেন। তিনি বলছিলেন, এই লড়াইটা ব্যক্তিগত না, এটা হলো আহসান মঞ্জিলের মতো জমিদারদের ক্ষমতার বিরুদ্ধে পুরো মুসলিম বাংলার লড়াই। টার্গেট একটাই, আহসান মঞ্জিলের ক্যান্ডিডেট স্যার আব্দুল হালিম গজনবীকে হারাতেই হবে। এই ইলেকশনের লড়াইটা ছিল একটা নাটকের মতো। প্রথম দৃশ্য, গজনবীর বিরুদ্ধে প্রার্থী করা হল ধনবাড়ির তরুণ নবাবজাদা সৈয়দ হাসান আলীকে। দ্বিতীয় দৃশ্য, প্রজাকর্মীদের মধ্যে গুঞ্জন, আরে আমরা জমিদারদের বিরুদ্ধে লড়ছি আর প্রার্থী কিনা একজন নবাবজাদা। তাদেরকে বোঝানো হলো, কিন্তু আসল টুইস্টটা এলো এরপর। হঠাৎ করে জানা গেল প্রার্থীর বয়স এখনও 25ই হয়নি, আর আইন অনুযায়ী 25 না হলে তো ইলেকশনে দাঁড়ানোই যাবে না। শেষে আর কি করা, নিশ্চিত ডিসকোয়ালিফিকেশন এড়াতে নমিনেশনই তুলে নিতে হলো। এখন প্রজাকর্মীদের রাজি করানোর জন্য আবুল মনসুর আহমদ কিন্তু দারুণ কিছু যুক্তি দিয়েছিলেন। তিনি মনে করিয়ে দেন, এই নবাবজাদার বাবা মানে ধনবাড়ির নবাব বাহাদুর ছিলেন একমাত্র নবাব যিনি বুক ফুলিয়ে বলেছিলেন বাংলার মুসলমানদের মাতৃভাষা বাংলা, উর্দু না। তিনি একমাত্র সরকারের লোক হয়েও খেলাফত আন্দোলনের পক্ষে বই লিখেছিলেন। অর্থাৎ একটা পরিবারের লিগ্যাসিকেই এখানে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এত যুক্তি, এত কৌশল, সবকিছু মাঠে মারা গেল একটা সাধারণ কাগজের কাছে। নবাবজাদার ম্যাট্রিক সার্টিফিকেট, ওটাই প্রমাণ করে দিল তার বয়স 25-এর কম। ভাবুন, ছোট্ট একটা কাগজ, আর তাতেই পুরো ক্যাম্পেইনের ভাগ্য লেখা হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এক কথায় বললে, হার। প্রজা সমিতি কোনো ক্যান্ডিডেটই দিতে পারল না। কিন্তু রাজনীতির খেলাটা তো অন্যরকম। এখানে কিছু স্ট্র্যাটেজিক লাভও ছিল। ১. নবাবজাদার লয়্যাল্টি আর সততা সবার কাছে প্রমাণিত হল। আর ২. এই পুরো ঘটনাকে কেন্দ্র করে জেলার আলাদা আলাদা মতের নেতাদের মধ্যে একটা দারুণ রাজনৈতিক জোট তৈরি হল। আর এই জোটটাই পরে প্রজা আন্দোলনকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। আবুল মনসুর আহমেদ নিজেই খুব সুন্দর করে বিষয়টার সার সংক্ষেপ করেছেন। তিনি বলছেন, হ্যাঁ, ইলেকশনে নামার প্রথম চেষ্টাটা ব্যর্থ হয়েছিল, কিন্তু এতে দুটো নেট লাভ হয়েছিল। আর এই লাভগুলোই ছিল ভবিষ্যতের রাজনীতির আসল পুঁজি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা নির্বাচনে হেরে যাওয়া মানেই কি সব শেষ, নাকি কখনো কখনো এরকম একটা ছোট হারের মধ্যেই একটা বড় আন্দোলনের আসল জয় লুকিয়ে থাকে? এই ঘটনাটা হয়তো আমাদের এটাই শেখায় যে কোনো মুভমেন্ট শুধু জয়ের ওপর ভর করে গড়ে ওঠে না, হারের শিক্ষা থেকেও শক্তি সঞ্চয় করে।